ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি সেলিম খান আসি আপনাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য। আজ আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল কবির। আমরা কথা বলবো যে সমসাময়িক বিষয় নিয়ে। ফজলুল কবির, আপনাকে স্বাগত। একটা বিষয়, যে বিষয় নিয়ে আপনি অনেক লেখালেখিও করেছেন বা অনেক সময় আমরা একান্তে আলোচনাও করেছি, বিষয়টা হচ্ছে 2024 সাল। 2024 সাল গেলে একটা টালমাটালের বছর সারা দূরে। সেটা কি বাংলাদেশ, কি বহির্বিশ্ব, মানে বিশ্বের বিভিন্ন দেশে দেশে একটা টালমাটাল পরিস্থিতি। এখন 2025 সালও কি এরকম যাবে বলে আপনি মনে করেন? 2025-এ যাওয়ার আগে আসলে একটু 2024 ঘুরে আসা দরকার। 2024-এ আমাদের যেই বিষয়গুলো আমরা দেখেছি যে বিশ্বের 60টির বেশি দেশে নির্বাচন হয়েছে। তো এর আগে একটা এই নির্বাচনগুলোর মধ্যে একটা বড় অংশ ছিল হচ্ছে পূর্ব নির্ধারিত নির্বাচন, কিন্তু বছর গড়াতে গড়াতে দেখা গেল যে কিছু কিছু জায়গায়, যেমন ফ্রান্সের কথা বলা যেতে পারে, এরকম কিছু দেশে হচ্ছে যুক্তরাজ্য, এরকম বেশ কিছু দেশে হচ্ছে হুট করে একটা নির্বাচন দেওয়া হলো। এখন একটা দেশে নির্বাচন হুট করে দেওয়া হয় কখন? যখন আসলে কোনো না কোনোভাবে রাজনৈতিক বা অর্থনৈতিক বা নীতি পর্যায়ের কোনো একটা অস্থিতিশীলতা বা একটা নৈরাজ্য যখন থাকে, তখন বিষয়টাকে গুছিয়ে তোলার জন্য একটা নির্বাচন বা নতুনভাবে একটা ব্যবস্থার নবায়ন করার একটা চেষ্টা করা হয়। সেই ব্যবস্থার নবায়নের অংশ হিসেবে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘদিন ধরে একটা জার্নির মধ্যে আছি, তো সেই জায়গা থেকে হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকা হয়। ফ্রান্সে যেটা হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো যেটা করলেন, সেটা হচ্ছে উনি ওনার জনমত যাচাইয়ের জন্য হচ্ছে একটা আগাম নির্বাচন দিলেন এবং দেখা গেল যে সেখানে তিনি আসলে হেরে গিয়ে সেখানে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়েই সরকারের একটা বদল হলো। একইভাবে যুক্তরাজ্যের বিষয়টা আলাদাভাবে বলতে হয় যে ব্রেক্সিটের পর থেকে যুক্তরাজ্য আসলে কখনোই স্থির জায়গায় পৌঁছাতে পারেনি। একটা পয়েন্ট ছিল হচ্ছে যে ব্রেক্সিট আসলে কিভাবে হবে, সেটা নিয়ে একটা দীর্ঘ সময় গেল। তারপর কনজারভেটিভরা হচ্ছে এইটা মোটামুটি একটা জায়গায় নিয়ে ব্রেক্সিটটা অন্তত সম্পন্ন করলো। ব্রেক্সিট সম্পন্ন করার পর দেখা গেল যে কনজারভেটিভরা আলটিমেটলি আর হচ্ছে সেই স্থিতিশীল জায়গাটায় যেতে পারছে না। কেন যেতে পারছে না? নতুন অর্থনৈতিক ব্যবস্থার সাথে তারা কতটুকু অ্যাডপ্ট করতে পারবে, সেই জায়গাটাতে আসলে সংকটটা রয়ে গেল। তো আমরা দেখলাম যে গেল বছর কনজারভেটিভ পার্টির ফেল করলো, পুরোপুরি চলে এলো হচ্ছে লিবারেলরা। কিন্তু লিবারেলরা এসে রাতারাতি কি পরিবর্তনটা হলো কিনা? হ্যাঁ, এই জায়গায় আমি একটু আপনাকে থামাতে চাচ্ছি যে ধরুন যে 2024-এর নির্বাচনটা শুরু হয়েছিল কিন্তু বাংলাদেশ দিয়ে নির্বাচন শুরু হলো, কিন্তু বাংলাদেশ কিন্তু কয়েক মাসের বেশি কিন্তু টিকলো না, 7-8 মাসের বেশি টিকলো না। তার মানে নির্বাচন যে স্থিতিশীলতা দেয় না বা সবসময় যে দিতে পারে না। 2 নম্বর হচ্ছে যে পরিবর্তন, আপনি যেটা বলছেন যে নির্বাচনের মাধ্যমে অনেক জায়গায় শাসক পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা হয়ে গেছে। সেটা এই মানে বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে হোক, আর যুক্তরাষ্ট্রে ভোটের মাধ্যমে হোক, বা যে ফ্রান্সের কথা বললেন, তো এটাতে আসলে কি লাভ হলো, কি মানে কি পেল মানুষ যারা ভোট দিল? এত বলা হচ্ছে প্রায় পৃথিবীর অর্ধেক মানুষ এবারে জনসংখ্যা এবারের ভোটের ইয়ের মধ্যে ছিলেন, কি লাভ? লাভ আসলে হচ্ছে মোটা দাগে এখন পর্যন্ত তো তেমন কিছু দেখা যাচ্ছে না। মানুষ যেই নৈরাশ্যের মধ্যে ছিল, সেই নৈরাশ্যের মধ্যেই মোটামুটি তাকে থাকতে হচ্ছে এখনো। সেটা কীরকম? সেটা হচ্ছে সে আসলে বদলগুলো কেন ঘটালো। বাংলাদেশের দিকে যদি আমি তাকাই, তাহলে 7 জানুয়ারি নির্বাচন হলো। 7 জানুয়ারি নির্বাচনের পরে আমরা দেখলাম যে তৎকালীন আওয়ামী লীগ সরকার আবার নতুন করে ক্ষমতা গ্রহণ করলো। ঠিক এই কিছুদিনের মধ্যে হচ্ছে ভারতে নির্বাচন হলো। এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে দেখা গেল যে পুরনোরা এলো, কিন্তু বেশ কিছু জায়গায় দেখা গেল, যেমন বাংলাদেশই সবচেয়ে বড় উদাহরণ, যে কিছুদিনের মধ্যে সেই সরকারের পতন হতে হলো। ভারতে যেটা হলো যে হ্যাঁ, নরেন্দ্র মোদী আবার হচ্ছে তার মসনদে বসতে পারলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু তাকে একটা মিউচুয়ালের মধ্য দিয়ে যেতে হলো। হ্যাঁ, মানে শরিকদের সাথে সাহায্য নিয়ে ওনাকে যেতে হলো। ফলে ওই যে স্টেবিলিটি, যেই ক্রাইসিস বা মানুষ আসলে যেই জায়গা থেকে জনরায়ের মধ্য দিয়ে যে নির্বাচনগুলো, সেখানে মানুষ আসলে সন্তুষ্টটা ঠিক হতে পারলো না। কারণ মানুষ তো আসলে প্রতিদিনকার জীবনটাই আসলে যাপন করে। সেই দিন যাপন করতে গিয়ে তার যদি দ্রব্যমূল্যের জায়গা বলি,
তার আয় বৈষম্যের জায়গা বলি, এই জায়গাগুলো নিরাপত্তা, এই জায়গাগুলো যদি একই রকম থাকে তাহলে তো মানুষ আসলে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্রের দিকে তাকালে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হয়েছে। এটাকে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প গেলোবার ফেল করার পরে ব্যাপকভাবে প্রচার চালিয়ে ব্যাপক অর্থ ব্যয় করে নানানভাবে হচ্ছে তার রাজনীতিটাকে গুছিয়ে আবার ব্যাক করলেন, এইভাবে দেখা যায়। আরেকটা হচ্ছে জো বাইডেনের ব্যর্থতা হিসেবে দুইভাবে দেখা যায়। আরেকটা জায়গাও কিন্তু আছে, সেটা হচ্ছে আমি যদি 2016 দেখি, 2016-তে ডোনাল্ড ট্রাম্প সবাইকে বিস্মিত করে প্রেসিডেন্ট হলেন, সারা দুনিয়া বিস্মিত হলো। তারপর উনি প্রচণ্ড রকমের সমালোচনা মুখর একটা সময় পার করলেন, 4 বছর হোয়াইট হাউসে পার করে উনি যখন চলে গেলেন 20-এ। এইটা হচ্ছে ইউএস পলিটিক্যাল হিস্ট্রির ক্ষেত্রে যে দ্বিতীয় মেয়াদে শাসনভার নিতে না পারে, এটা একটা বড় ব্যর্থতা হিসেবে দেখা হয়। কিন্তু 2020-এ বাইডেন হচ্ছে ট্রাম্পকে একরকম মানে ওয়াশড আউট করে হচ্ছে উনি এলেন, এসে উনিও কিন্তু 4 বছরের বেশি টিকতে পারলেন না। তার মানে মানুষ আসলে হচ্ছে এমন একটা বিকল্প খুঁজছিল, যেই বিকল্পটা ট্রাম্পও দিতে পারেননি, যে বিকল্পটা বাইডেনও দিতে পারেননি। তাহলে কথা হচ্ছে এখন ট্রাম্পকে কেন আনা হলো? ট্রাম্পকে আনা হলো হচ্ছে মানুষের সামনে তো বিকল্প হিসেবে আমি হচ্ছে হোয়াইট অর ব্ল্যাক। এইটা কিন্তু আমেরিকায় বারবার আলোচিত হচ্ছে যে পরপর 3টি নির্বাচনে শাসক পরিবর্তন, এটা কিন্তু আমেরিকায় নজির কিন্তু খুব কম। আমরা যদি এর আগে দেখি বিল ক্লিন্টন, তারপরে বুশ, তারপরে যদি দেখি বারাক ওবামা, প্রত্যেকে কিন্তু 2 টার্ম করে থেকেছে। আপনি যেটা বললেন যে প্রত্যেকে এরপরে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প থেকে ডোনাল্ড ট্রাম্প, আবার বাইডেন, আবার ট্রাম্প, এরকমভাবে কিন্তু এক টার্মের বেশি তারা টিকতে পারছে না। তাহলে এখানে একটা প্রশ্ন কিন্তু মানে এসে যায়, শুধু আমেরিকা না, মানে আপনি যে কথাগুলো বলছিলেন যে যারা ক্ষমতায় বসছেন তাদের বসার পরেও তাদের উপর মানে সেই শাসকদের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আস্থা নিশ্চিতভাবে হারাচ্ছে, না হলে তো আর এত র্যাপিড চেঞ্জ হতো না। তো আস্থা হারাচ্ছে মানে হচ্ছে মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। মানুষ চাইছে হয়তো যে আমি আজকে সকালে হচ্ছে আমি এমন একজনকে আনবো যে হচ্ছে আমাকে দিনে 3 বেলা হচ্ছে খাবারের যোগানটা নিশ্চিত করার জন্য একটা ব্যবস্থা করবে, বা এমন একটা কাঠামো তৈরি করবে। বা আমার সাথে যেই অন্যায় হয়, বা একটা সময় আমার ওই যে জুকুটি পার্কের একটা ম্যাসিভ মুভমেন্ট, যেটা হচ্ছে 1% ভার্সাস 99%, সেই আলোচনাটা কিন্তু 1% ভার্সাস 99%। আমরা যদি এরপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার আন্দোলনগুলোর দিকে তাকাই, সেই ট্রেন্ডটা কিন্তু থেকে যাচ্ছে। যে আমার আরব স্প্রিং বলি, জুকুটি পার্কের ওই পিরিয়ডটা বলি, বা হচ্ছে বাংলাদেশের এই সময়টা বলি, সব জায়গাতেই কিন্তু একটা বিগ কর্পোরেশনের বিগ করাপশনের ইস্যুটা সামনে আসছে। এমনকি ওয়াল স্ট্রিট মুভমেন্টও তো আমেরিকায় হয়েছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের ভোটার কারা? ভোটার তো হচ্ছে সেই মাস পিপল। 1%-এর ভোট দিয়ে তো আর হচ্ছে সরকার বদল হচ্ছে না। তো তারা দৃশ্যমান সরকার, দৃশ্যমান সরকার বদল হচ্ছে না। তো সেই 99% যখন হচ্ছে একজনকে নিয়ে আসছে, এনে দেখছে যে আমার পারপাস তো এ সার্ভ করছে না, সে দেখছে বিগ কর্পোরেশনের প্রোটেকশন, সে দেখছে মজুরির বৃদ্ধি বা কর কাঠামো নিয়ে বিরাট অসন্তোষ রয়েছে। কর কাঠামো এবার যেমন হচ্ছে ট্রাম্প এসে বলছেন যে বিগ কর্পোরেশনের করের হার কমিয়ে দেওয়া হবে। তো এইটা আরেক ধরনের ক্ষোভের জন্ম দিচ্ছে, যে বিগ কর্পোরেশনের করের হার কমিয়ে দেওয়া মানে হচ্ছে সাধারণ করদাতাদের উপরে চাপটা বেড়ে যাওয়া। আরেকটা হচ্ছে এটার দ্বিতীয় ইম্প্যাক্ট হচ্ছে আমার সোশ্যাল সেফটি নেটটা কমে আসা, ছোট করে ফেলা। তো এই 2 জায়গাতেই তো আসলে সাফার করছে আসলে সাধারণ মানুষ। দেখি এই রাজনীতি ধরেন যে গণতান্ত্রিক আবহে, যে বিরাট উদার গণতান্ত্রিক আবহাওয়ার কথা এতদিন বিশেষত ইউরোপ এবং আমেরিকা যে প্রচারটা চালাতো, আমরা দেখছি যে সেই সব দেশগুলোতে একটা দক্ষিণপন্থী রাজনীতি কোথাও সেরকম, এটা ব্যতিক্রম মেক্সিকো বলি বা শ্রীলঙ্কা বলি, এমনকি ফ্রান্স বলতে পারি, যে সেখানে একটা বামপন্থী রাজনীতিরও কিন্তু কোনো ক্ষেত্রে কট্টর বামপন্থী রাজনীতিরও কিন্তু উত্থান ঘটছে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন, যে এই দক্ষিণপন্থা মানে মূলত দক্ষিণপন্থার যে উত্থান, যখন আসলে হচ্ছে ক্রাইসিস, বিশেষত ইকোনমিক্যাল ক্রাইসিস যখন আসলে বেড়ে যায়, এবং এই ইকোনমিক্যাল ক্রাইসিসের ব্যাকগ্রাউন্ডে যখন আমাদের একটা একাধিক আঞ্চলিক যুদ্ধের মতো বাস্তবতা যখন থাকে, যেমন ইউক্রেনের যে ওয়ারটা, সেটার সাথে হোল ইউরোপ এবং ইউএস কোনো না কোনোভাবে, আমরাও যুক্ত, আমাদের যে ফুড গ্রেইন এবং অন্যান্য তার ইম্প্যাক্ট আমাদের উপরে পড়েছে, সয়াবিন তেলে পড়েছে সরাসরি, আপনার গম এবং অন্যান্য কিছুতে পড়েছে।
তারপরে গাজা ওয়ারের কথা যদি বলি, সেইখানে হচ্ছে টোটাল মধ্যপ্রাচ্য আনস্টেবল হয়ে গেল এবং বছরের শেষ দিকে এসে সিরিয়ার পতন হলো। আমরা পুরো ওয়ার্ল্ড ম্যাপটার দিকে তাকালে আমরা দেখব যে খুব চমৎকার এক ধরনের দাবা খেলা চলছে। সিরিয়া যখন কলাপস করলো তার আগে আমি দেখব যে হচ্ছে আমার ইয়েমেন উত্তপ্ত, গাজা উত্তপ্ত, এক ধরনের সম্প্রসারণ, গাজা যুদ্ধের একটা একরকম ছিল, একরকম ছিল। হঠাৎ করে সিরিয়ার পতন হলো, যেই বাশার আল আসাদকে 13 বছর ধরে পতন করানো সম্ভব হয়নি, সেটা হুট করে পতিত হলো। পতিত হওয়ার পরে হ্যাঁ, দীর্ঘদিনের এক নায়কের পতন হয়েছে, এটা অবশ্যই একটা স্বস্তির বিষয়, কিন্তু আসলে উইন করলো কারা? আমরা দেখলাম যে হচ্ছে ইসরায়েল সামনে চলে এলো, আমরা দেখলাম হচ্ছে ইউএস সামনে চলে এলো, আমরা দেখলাম তুরস্ক সামনে চলে এলো, এবং পিছু উঠলো কে? রাশিয়া, ইরান এবং চীন, এই তিনটা। তো সারা দুনিয়াতে এই মোমেন্টে যতগুলো ওয়ার, সেটা হচ্ছে দৃশ্যমান হোক বা এক ধরনের স্নায়বিক হোক, যে ধরনের ওয়ারই বলি না কেন, সেই ওয়ারের পেছনে আসলে এই শক্তিপুঞ্জগুলো আসলে জড়িত। তো এইটার সাথে সরাসরি যুক্ত এই অঞ্চলগুলো যখন হচ্ছে যুক্ত থাকে কোনো একটা ঘটনার প্রবাহের মধ্যে, এটার সাথে যুক্ত হচ্ছে জ্বালানি তেলের ইস্যু, এটার সাথে যুক্ত হচ্ছে আমার কিছু নিত্যপণ্যের সাপ্লাই চেইনের ইস্যু যুক্ত থাকে। তো ওই জায়গা তো আমার ডিসরাপশনটা আটকাচ্ছে না, ওই জায়গা ডিসরাপ্টেডই থেকে যাচ্ছে। তো ডিসরাপ্টেড থেকে যাওয়ার কারণে ক্রাইসিসটা আরও বিস্তৃত হচ্ছে। জ্বালানি পণ্য বললেন আপনি, এই বললেন মধ্যপ্রাচ্যের ওই রুট দিয়ে তো পণ্যবাহী বাণিজ্য, মানে যে আমার এখান থেকে পণ্য ইউরোপে বা আমেরিকায় পাঠালেও ওই পথ দিয়ে যেতে হবে, আবার ওইখান থেকেও যদি কোনো পণ্য আমরা আমদানি করি বা কিছু করি তো ওই পথ দিয়ে আসতে হবে। সুতরাং ওইখানে যদি মানে অস্থিতিশীলতা তৈরি হয়, তাহলে তার প্রভাব মানে আলটিমেটলি সারা দুনিয়া, শুধু না আমাদের উপরেও। ওই যে অস্থিতিশীলতাটা হচ্ছে, ওই ইকোনমিক্যাল ক্রাইসিসে আসলে মানুষ আসলে কি মানে হয় বাঁচবো নয় মরবো, এই ধরনের একটা সেই মোমেন্টে যে তাকে হচ্ছে ট্র্যাডিশনাল রাজনৈতিক ভাষ্যের বাইরে কোনো একটা ভাষ্য দিচ্ছে, সে ওইটাতে আকৃষ্ট হচ্ছে। আমি কিছুদিন আগে হচ্ছে একটা রিসার্চ পেপার দেখছিলাম পিউ রিসার্চ সেন্টারে, সেইখানে বলছে যে পরিবর্তনকামী এবং রক্ষণবাদী এই দুইটা ধারার মধ্যে গ্যাপ প্রচণ্ড রকমের বেড়ে গেছে। ইউএসের উদাহরণ দিয়ে বলছে যে পরিবর্তনকামী অংশের পার্সেন্টেজ চলে গেছে হচ্ছে 91%। সেই পরিবর্তনটা কিসের পক্ষে? সেইটা এনিথিং, যে কোনো পরিবর্তন চায়, সে বর্তমান ব্যবস্থার একটা বদল সে চায়। আর রক্ষণশীল অর্থাৎ যেমন আছে তেমন থাকবে, স্ট্যাটাস কো, মানে হ্যাঁ ওইটা ঠিক রাখবে, সেইটার প্রতি হচ্ছে 28%। তো মাঝখানের গ্যাপটা হয়ে গেছে 64%। এতটা গ্যাপ মানে হচ্ছে যে টোটাল সোসাইটি আসলে একটা আনস্টেবল কন্ডিশনে আছে। তো মেক্সিকো বা শ্রীলঙ্কা, সেই দুইটা উদাহরণের দিকে তাকালে আমরা দেখব যে ওখানে শ্রীলঙ্কাটা আমাদের একেবারেই পার্শ্ববর্তী, সেইখানে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, শ্রীলঙ্কা শেষ, এমনকি বিক্রির প্রসঙ্গ খুবই চটকদার এক ধরনের প্রসঙ্গ এসেছিল। তো শ্রীলঙ্কার দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক অস্থিতিশীলতার পর বিকল্প হিসেবে রাইজ করছে হচ্ছে বামপন্থীরা, তারা নতুন কিছু একটা প্রস্তাব করার কারণে হচ্ছে বামপন্থীরা সামনে চলে এসেছে। এখন এই নতুন কিছু অর্থাৎ পরিবর্তনের জায়গাটা যে সাউন্ডটা দিচ্ছে, অধিকাংশ জায়গায় কানাডা বা এইসব জায়গায় হচ্ছে, কানাডার ক্ষেত্রে যেটা আসছে যে অভিবাসন অভিবাসীদের দেশ, তো সেইখানে অভিবাসন বিরোধী এক ধরনের সাউন্ড, এটা তাদের ইউরোপ জুড়েও একই শব্দ, মানে এই একটা শব্দ যে সবাই যেন অভিবাসনের বিরুদ্ধে। তো ওই সাউন্ডটাকে মানুষ তো আসলে খড়কুটোর মতো, সে হচ্ছে খড়কুটোর মতো এটাকে ধরতে যাচ্ছে যে অভিবাসীদের যদি হটানো যায় তাহলে হয়তো আমার ইকোনমিটা ঠিক হবে, কিন্তু সেটা যে হবে না সেটা তো তাকে বিশ্বাস, সেটা হচ্ছে সে হচ্ছে এই মুহূর্তে আসলে খতিয়ে দেখার মেন্টালিটিতে হয়তো নেই। হ্যাঁ, তো আমি আপনার কাছে শেষ আসতে চাই যে আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকবেন, হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি আগামী 4 বছরের জন্য। তো এই সময়কালে যে আপনি এই পরিবর্তনটাকে কিভাবে দেখছেন, কোথায় আসলে এই সারা দুনিয়া কোথায় পৌঁছাতে পারে বলে আপনার মনে হয়? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন, এবং এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগের চেয়ে বেশি শক্তি নিয়ে ফিরছেন। কংগ্রেসের 2টি কক্ষ তার নিয়ন্ত্রণে আছে। তো উনি গেলোবারের ক্ষমতায় থাকার সময় হচ্ছে সুপ্রিম কোর্টের 9টা সার্কিটের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে রিপাবলিকানদের আওতায় চলে গেছে, এবং সুপ্রিম কোর্ট রাতারাতি পাল্টায় না, ইউএস সুপ্রিম কোর্ট। সো মোটামুটি অ্যাপারেটাস ম্যাক্সিমামই ওনার কবজায় আছে। আর উনি এবার বলছেন যে গেলোবার যা যা তিনি সম্পন্ন করতে পারেননি, এবার তিনি তা সম্পন্ন করবেন। সেটার তালিকায় কি কি আছে? চীনকে মোকাবেলা,
বাণিজ্য ট্রেড ওয়ার, অবৈধ অভিবাসন সবচেয়ে বড়। অবৈধ অভিবাসনের কথা একদম পরিষ্কারভাবে উনি বলেছেন, অলরেডি সেটা নিয়ে উনি কাজ শুরু করেছেন। উনি নাফটা নিয়ে কাজ করবেন, যেটার সাউন্ড আমরা অনেকটা হচ্ছে একটা বাকযুদ্ধের মধ্যে পাচ্ছি, যে কানাডা নিয়ে উনি কিছু কমেন্ট করছেন, মেক্সিকো নিয়ে কিছু কমেন্ট করছেন, তারা পাল্টা কমেন্ট করছে। সো মেক্সিকো কানাডা ওই জোনটাতে একটা বড় ধরনের চুক্তির জায়গায় অন্তত একটা বড় বদল আসার সম্ভাবনা আছে। আর হচ্ছে দূরবর্তী চীন এবং আমি সিরিয়ার উদাহরণ বললাম, যে সেইখানে অলরেডি এই বৈশ্বিক দাবা খেলার মধ্যে বিজয়ী পক্ষকে আমরা দেখতে পেলাম, এবং এই বিজয়ী পক্ষ দেখার মধ্য দিয়ে আসলে হচ্ছে যে দুটো পক্ষ পরিষ্কারভাবে সামনে হাজির হলো, যে চীন রাশিয়া। চীন এইখানে আপনি যেটা বলছিলেন যে চীনের সঙ্গে তো বাইডেন প্রায় সংঘাতের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিলেন আমেরিকাকে। আপনার কি মনে হয় যে আপনার ডোনাল্ড ট্রাম্প যে তিনিও মানে সংঘাতের রাস্তায় যাবেন, বরং তিনি অনেক বেশি আর্থিক অনেক বেশি আরোপ করা বা অন্যান্য, তিনি নিজে বিজনেসম্যান, তো যেহেতু বিজনেসম্যান ক্যারেক্টারিস্টিক্স, উনি এর আগের বারও যেটা করেছেন যে ট্রেড ওয়ার মূলত হচ্ছে শুল্ক বৃদ্ধি, শুল্কারোপের মধ্য দিয়ে বাণিজ্য সাম্যটা অর্জন করা, সেটার দিকে তাকানো। এইবারও উনি এই পন্থাতেই আগানোর সম্ভাবনাটা অনেক বেশি, কারণ উনি যেখানে হচ্ছে ন্যাটোকে অর্থায়ন করাকে বা সামরিকায়নের অর্থায়ন করাটাকে উনি বলছেন যে এটা অপব্যয়, সেইখানে ওনার 4 বছরে কিন্তু কোনো যুদ্ধ হয়নি। তো ট্রাম্প প্রশাসন সরাসরি কোনো যুদ্ধে জড়াবে, যেখানে সামরিকায়নকে উনি অপব্যয় হিসেবে দেখেন, এইটা আসলে মানে একটু আনপ্রেসিডেন্টেড মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে। কিন্তু উনি কিন্তু শুধু চীন না, বলেছেন যে যারাই আমেরিকায় পণ্য পাঠাবে তাদেরকে মানে উপযুক্ত হারে ট্যাক্স দিতে হবে। এই জন্য কিন্তু তিনি ভারতকেও, যতই বন্ধু তার এত ভারত বা নরেন্দ্র মোদী সরকার, মোদী নিজে দাবি করেন যে বড় বন্ধু, কিন্তু তাদেরকেও বলেছে যে এরা ট্যাক্স দেয় না, এদের সঙ্গে ভালো আলাপের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ফলে উনি সব দেশের উপরেই ট্যাক্স আরোপ করতে, মানে ট্যাক্সের রাস্তাটাতেই উনি নিতে চাচ্ছেন, এগোবেন। এবং ওই যে একটাই লক্ষ্য ওনার, সেটা হচ্ছে বাণিজ্য সাম্য কতটুকু, বাণিজ্য সাম্য না, আসলে এই জায়গায় ওনার যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এইটা হচ্ছে আসলে হচ্ছে বাণিজ্যিক জায়গাটাতে হচ্ছে আমেরিকাকে ওপরে রাখা। হ্যাঁ, মানে ফ্রি ট্রেড থেকে উনি আবার সেই একটা বন্ধ, মানে ক্লোজড ইকোনমির ধারণায় চলে যাচ্ছে। ধন্যবাদ ফজলুল কবির।